সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী সেখানে গেছে, তারা ওদেরকে যারা দুষ্কৃতিকারী তাদের পিছনে ধাওয়া করেছে। রিয়াজ রহমানকে ইউনাইটেড হসপিটালে পুলিশই নিয়ে গেছে, সাধারণ মানুষ নয়। পুলিশ নিয়ে গিয়ে তাকে এমার্জেন্সিতে চিকিৎসার ব্যবস্থা করেছে এবং আমি খবর নিয়েছি যে তিনি মোটামুটি বিপদমুক্ত আছেন। তার পায়ে গুলি লেগেছে ঠিকই, কিন্তু যে গুলি লেগেছে সেটি ছড়রা গুলি, খুব একটা ক্ষতির কারণ হবে না। আমি আশা করব অবশ্যই এবং দোয়া করব যে তিনি অচিরে সুস্থ হয়ে উঠুন। বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেছেন, বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন আসলে পরিকল্পিতভাবে তার উপর হামলা করা হয়েছে এবং এটি সরকারের উচ্চ মহলের নির্দেশে আসলে এই হামলাটি করা হয়েছে বলে কিন্তু অভিযোগ করেছেন বেগম খালেদা জিয়া। তিনি অভিযোগ করেছেন, কিন্তু আমাদের কাছে তো এরকম কোনো প্রমাণ নেই। আর যেটি এই ধরনের, যেহেতু সাথে সাথেই মামলা হয়েছে এবং পুলিশ বিষয়টিকে নিয়েছে, এখন পুলিশের উপরে তারা কীরকমভাবে এই সম্পর্কে কী তথ্য দেন সেটাই হবে আমি মনে করি বিশ্বাসযোগ্য। আচ্ছা, কিন্তু আমি তো আবার আপনার মানে গতকাল যেই আপনি বলেছেন সংলাপের কথা, সেখানে একটু ফিরতে চাই। আসলে মুচলেকা দিয়ে কি কখনো রাজনীতি হয়, কিংবা আপনারা যে ধরনের প্রস্তাব দিয়েছেন কি মানে কোনো সংলাপের কোনো মানে সম্ভাবনা, কোনো সুযোগ, কিংবা বর্তমানে যে রাজনৈতিক অচল অবস্থা চলছে এই সংকট নিরসনের কোনো কি উদ্যোগ আপনাদের মধ্যে আছে? আপনাদের কি প্রয়োজনীয়তা বোধ করছেন এরকম কোনো কিছু? অবশ্যই প্রয়োজন। এই বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতির অবসান ঘটাতে হবে এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব, এটা তো আমি প্রথমে বলেছি। এবং সেটি করার জন্য যদি যারা এই কর্মকাণ্ডগুলো করছে কিংবা যারা নেতৃত্ব দিচ্ছে, যারা বুদ্ধি দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, আপনি জানেন যে খুন করা আর খুনের ষড়যন্ত্র করা কিংবা একই সঙ্গে বুদ্ধি দেওয়া, এই সবগুলোই কিন্তু খুনের পর্যায়েই পড়ে। অতএব এই দেশে যেরকম সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, যে সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে মানুষ মারা যাচ্ছে, সাধারণ মানুষ, আজকে দেখুন এই সেদিন কালকেই ছবি দেখলাম আপনাদের চ্যানেলেই বোধহয়, যে বার্ন ইউনিটে কতজন কাতরিয়ে করছেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন এবং তারা হয়তো অনেকে মারাও যাবেন। এই মানুষগুলো কি দোষ করেছিল? তো এই জিনিসটাকে তো আমাদের বন্ধ করতে হবে। এটা সেই জন্যই আমি বলেছি যে বিএনপিকে প্রকাশ্যে বলতে হবে যে আমরা এই সমস্ত সন্ত্রাসী কাণ্ড এবং এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে আমরা সম্পৃক্ত নই। আমরা পরিষ্কার বলে দিতে চাচ্ছি বিএনপি তো সেই কথা আসলে বলছেই, বিএনপি তো বলছেই যে এগুলি আসলে সরকার করাচ্ছে, সরকার করিয়ে বিএনপির উপর দোষ চাপাচ্ছে। এই অভিযোগ কিন্তু বিএনপি বেশ কয়েকদিন ধরেই করছে। এটা আচ্ছা, তাহলে আপনাকে একটি পুরনো কথা বলি। আপনার মনে আছে নিশ্চয়ই যে 21শে অগাস্ট বোমা হামলার পর যখন জননেত্রী শেখ হাসিনা প্রায় প্রাণনাশ হতে গেছিল, আইভি রহমান মারা গেলেন এবং 22 জন আমাদের নেতৃস্থানীয় মানুষ ওখানে সেদিন শহীদ হয়েছিলেন, অসংখ্য মানুষ আহত হয়েছিল। তাদের সকলকে নিয়ে তখন তাদেরকে যখন যারা উদ্ধার করতে গেছে দলীয় লোকেরা, তাদের উপরে কাঁদনে গ্যাস ছাড়া হয়েছিল যাতে করে ওই দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। তার উপরেও যখন জননেত্রী শেখ হাসিনা গাড়িতে করে চলে যাচ্ছেন, আমাদের সঙ্গে লোকেরা তাকে সরিয়ে নিয়ে যাচ্ছিল, ওই গাড়ির ওপরে রাইফেল করে গুলিও করা হয়েছে, গাড়িতে গুলি চিহ্ন ছিল। এই যে একটি বিশাল কর্মকাণ্ড হলো, এরপরে বেগম খালেদা জিয়া এবং তার দলের লোকেরা কি বললেন? খালেদা জিয়া তো সেদিনও, গত বছরও আমার মনে আছে, ওই টেলিফোনের আলাপের সময় বলেছিলেন যে আপনি তো ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছিলেন। তো এইরকম হাস্যকর তথ্য মানে অভিযোগ তারা করেই থাকেন। এখন নিজেরা করেছেন 2013 সালে এত বিশাল রকম ষড়যন্ত্র করে এইরকমভাবে তারা বললেন প্রথমে যে নির্বাচন বয়কট করবেন, বয়কটের পরে বললেন যে প্রতিহত করবেন, প্রতিহত করার বদলে বললেন যে কাউকে ভোট যেতে দেব না। এবং পরবর্তীকালে আমরা বুঝতে পেরেছি এরকম আসলে অভিযোগ, পাল্টা অভিযোগ থাকে, কিন্তু আপনাদের কাছে, আপনারা অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ, অনেক দূরদর্শীও, কিন্তু আপনাদের কাছে কি মনে হয় যে এই অবস্থার মধ্য দিয়ে আসলে
তৃতীয় কেউ কোনো সুযোগ নিতে পারে কিংবা রাজনীতির জন্য কোনো সুফল নাও আসতে পারে, এই জিনিসগুলি নিয়ে কি আপনারা ভাবেন? আমরা এগুলো নিয়ে ভাবি, আমরা চিন্তা ভাবনাও করছি এবং আমরা মনে করি যে এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ কিছুতেই চলতে দেওয়া যায় না। সেই জন্যই আমি বলেছি যে বিএনপি এইগুলোর থেকে দূরে সরে থাকুক, দূরে সরে থেকে তারা শান্তিপ্রিয়ভাবে, তারা যেটা বলছেন যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হয় না, তো সেইটাই আমরা আমি বলেছি। আমি কিন্তু কোনো প্রস্তাব দিই নাই, আমি আলোচনার কোনো প্রস্তাব মোটেও দিই নাই। আমি বলেছি তারা যদি স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে চান, রাজনীতি করতে চান, শান্তিপূর্ণভাবে করুন, সেই কথাই সেইভাবে তারা মুচলেখা দেবেন এবং পরিষ্কার বলবেন। মুচলেখা না দিলে আপনারা বিএনপিকে আসলে কোনো কার্যক্রম করতে দিবেন না। মাত্র 2 দিন আগে না, মুচলেখাটা আমি কথায় বলেছি, কিন্তু বিএনপি নেতৃবৃন্দকে, বেগম খালেদা সহ তাদের পরিষ্কার করে জানাতে হবে জাতিকে যে তাদের এই ধরনের কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড তারা আর করবেন না। এটা না জানালে তাদেরকে আপনারা সভা সমাবেশ করতে জাতীয় দিবেন না, সম্পদকে রক্ষা করবেন, তা তো তারা করছেন তা না হলে তাদেরকে কোনো সভা সমাবেশ করতে দিবেন না। আমার তো মনে হয় তাদের সভা সমাবেশ করলেই তো তারা বোমাবাজি করেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, গাড়িতে আগুন দেন, এখনো তো হচ্ছে, এখন তো সমাবেশ নাই, অবরোধ চলছে। জোনায়েদ সাকি কিছুক্ষণ আগে বলছিলেন এই কথাই, বলা যায় না। জি, এসটি ইমাম, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। সরাসরি চলে যেতে চাই গুলশানে, সেখানে আছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এসটি ইমাম। জনাব এসটি ইমাম, গতকাল 14 দলের বৈঠকে ঘোষণা করা হয়েছে যে সারা দেশে প্রতিরোধ কমিটি গঠন করা হবে। এর ফলে কি আসলে একটি নতুন করে রাজনৈতিক সংকট নতুন মাত্রা পাবে? না, যেহেতু এটি রাজনৈতিক আন্দোলন এবং তার সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, অতএব সারা দেশে আমাদের 14 দলের যারা সংগঠন যারা আছে, গ্রামে গঞ্জে কি হয়, কোনো বাড়িতে যদি কখনো, নিশ্চয়ই শুনে থাকবেন, বাড়িতে অনেক সময় চিঠি দেওয়া হয় যে ডাকাত পড়বে, তখন গ্রামের লোকজন সকলে মিলে একত্র করে লাঠি সরকি যে যা আছে তাই নিয়ে নিজেদের প্রতিরোধ করার চেষ্টা করে। তো এটিও তাই, যে কোনো গ্রামে যদি আক্রমণ হয়, তারা নিশ্চয়ই গ্রামবাসী এগিয়ে যাবেন, সকলে সংঘবদ্ধ হবেন নিজেদেরকে, এবং সেই জন্যই দলীয়ভাবে তাদেরকে বলা হয়েছে যে আপনারা নিজেদের সংগঠন করুন, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করুন। তারপরে যেমন ধরুন রেল লাইনগুলো সম্পর্কে আমরা বলেছি যে রেলওয়ে লাইনের যে সমস্ত এলাকা দিয়ে রেলওয়ে লাইন গেছে, সেই এলাকার আশেপাশে যারা জনগণ, তাদেরকে উদ্বুদ্ধ করে তারা যাতে রেলওয়ে লাইন পাহারা দেন, কেন শুধুমাত্র আনসার ভিডিপি দিয়ে, পুলিশ দিয়ে ওই লাইন পাহারা দেওয়া সম্ভব নয়, এবং একটু ভয়াবহ দুর্ঘটনা ঘটছে কয়েকটি, এবং এই নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। তারা কোনোদিন কোনো দুঃখ প্রকাশও করেন না যে এতগুলো মানুষ মারা গেল। কেউ কাউকে এই বার্ন ইউনিটে আজ পর্যন্ত বিএনপির কেউ গেছেন দেখতে? চিন্তা করুন তাদের কথাবার্তা। আর তারা যে সমস্ত কর্মকাণ্ড করেন দুষ্কৃতকারীদের দিয়ে মাধ্যমে, শিবির হতে পারে, ছাত্রদল হতে পারে, অন্যান্য যারা আছে, কিংবা ভাড়াটে গুন্ডাই হোক, কিন্তু যাদের দিয়ে এই সমস্ত কর্মকাণ্ড যারা করাচ্ছেন, তাদের উপরে তাদেরকে কন্ট্রোল করতে হলে অবশ্যই আমাদের জনগণের সহানুভূতি, জনগণের সমর্থন নিতে হবে, নিজের দলকে সংগঠন করতে হবে, নিজেদের মধ্যে থেকে আমরা মুক্তিযুদ্ধের সময় যেমন করেছিলাম, এখন তো অনেকটা সেই রকম ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। এরা তো সব পাকিস্তানের সমর্থক, এটা তো পাকিস্তানের 1971-এ যেরকম করেছিল পাকিস্তান, এই রাজাকার আলবদররা, এখন তো সেই রকম পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। কাজে বঙ্গবন্ধু যেমন বলেছিলেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যার হাতে যা আছে তাই নিয়ে প্রতিরোধ করো, তা আমাদেরও তো তাই করতে হবে। আর এরা মিথ্যে কথার তো শেষ নাই। এই যে সেদিনও বলে বসলেন একজন আলোচনার সময় যে 2013 সালে যত সাংঘর্ষিক কাণ্ড কারখানা হয়েছিল এবং 2013 সালে যত আপনার জিজ্ঞাসামূলক এবং সহিংস যে সমস্ত কাজ হয়েছে, সেগুলো সরকারি লোকেরাই করিয়েছে। আচ্ছা, তাহলে বলুন, এই যে ইউএস
ফরেন রিলেশনস কমিটির নামে এই যে ফোর্জারি করে যারা যে চিঠি দিলেন, তারপরে ওখান থেকে যে তারা বললেন এটা ফ্রডুলেন্ট, এই লজ্জা, এই দুঃখ কষ্ট আমরা কোথায় রাখবো? জি, এরকম সেটা মিথ্যা আসলে কথা তারা আমাদের বলতে পারে। রাজনৈতিক ভারতের দলীয় জনাব বিজেপির এসটি ইমাম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে এখন যোগ দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুনছিলেন যে এসটি ইমাম বলছিলেন যে আসলে সংলাপ আর কোনো সুযোগ আসলে নাই যদি না তার শর্তগুলি পূরণ করে। আবার সেই সংলাপ হলেও তত্ত্বাবধায়ক সরকার মানে বিএনপি যে দাবি দাওয়াগুলি আছে সেই সংক্রান্ত হবে না। তাহলে আসলে পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে জনাব জুনায়েদ সাকিব? না, আমি বিনয়ের সাথে বলবো যে আমি আসলে এতক্ষণ ধরে ওনার বক্তব্য শুনলাম, এর মধ্যে ওই যে কথাটা আপনি বলছিলেন যে অভিযোগ আর পাল্টা অভিযোগ, এর বাইরে আমি তেমন কিছু পাইনি। মানে পুরনো কথাবার্তা এবং সেইগুলোর মধ্যে যখনই আপনি এখন সামনে কি হবে বলতে চাচ্ছেন, তখনই তিনি পুরনো কথা তুলে আসলে বাস্তবত সামনে এগোনোর আর কোনো পথ যেটা জনগণ আকাঙ্ক্ষা করে, যেখানে একটা রাজনৈতিকভাবে একটা স্থিতিশীল অবস্থা এবং গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে, সেটার ব্যাপারে কোনো রকম ইঙ্গিত নাই। ওনার ভাষার মধ্যে কিন্তু এটা প্রথমেই পরিষ্কার ছিল, আপনি যে মুচলেকা দিয়ে আসতে হবে, তার মানে আসলে আপনি বলেই দিচ্ছেন যাতে তোমরা না আসতে পারো। অর্থাৎ এমন একটা পরিস্থিতি আপনি তৈরি করছেন, আপনি আমাকে এমনভাবে মানে আক্রমণ করছেন যে আক্রমণের মধ্য দিয়ে, কিংবা এমনভাবে আপনি আমাকে আসার জন্য বলছেন যাতে আমি না আসি। এটা তো খুব পরিষ্কার, এটা যে কোনো স্বাভাবিক বুদ্ধি আছে তাই বুঝতে পারবে। আসলে আমি যে কথাটা শুরুতে বলেছিলাম, আমি আবার ওই জায়গায় ফিরে যাই। আমি মনে করি যে একটা গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করা এবং নাগরিকদের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক দলের গণতান্ত্রিক যে অধিকার আছে সাংবিধানিক মানে বিধানের মধ্য দিয়ে, সেগুলো রক্ষা করাটা হচ্ছে সরকারের দায়িত্ব। এখন সরকার সাংবিধানিক অধিকার রক্ষা করছে না, আশঙ্কা করে সাংবিধানিক অধিকার, রাজনৈতিক সমাবেশ করার অধিকার মানে খর্ব করে দিচ্ছে, এবং তারপরে তারা বলছে যে অনেক ভয়াবহ ক্ষতি হতে পারত। আর তারপর আমরা ফলাফল দেখছি যা ক্ষতি হতে পারতো বলে তারা বলছেন, সেই ক্ষতির নাম করে বাস্তবত জনগণকে একটা ক্ষতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা যে জিনিসটা পরিষ্কার করেই সবসময় বলতে চাচ্ছি যে সরকার যখন একটা স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, অর্থাৎ রাজনৈতিক দিক থেকে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনাটা সরকারের দায়িত্ব না। আপনি যখন একটা দলকে সমাবেশ করতে দেবেন না, আপনি তার মানে কিন্তু সরকার নিজেই প্রভোগ করছে যে তুমি সংঘাতের দিকে যাও, এবং তখন তুমি সংঘাত করছো এই অজুহাত করে তোমাকে আর কোনো সমাবেশ করতে দেবে না। আমাদের সঙ্গে আবারও একটু যোগ দিচ্ছেন জনাব এসটি ইমাম। জি জনাব এসটি ইমাম, আপনি বোধহয় আরো কিছু বলতে চেয়েছিলেন। হ্যাঁ, আমি বলতে চেয়েছিলাম যে এই যে মিথ্যাচার এবং বিভিন্ন রকমভাবে অসত্য কথা বলে, এখন আপনি পুরনো কথা, ভদ্রলোক যেটি বলছিলেন যে অতীতের কথা, আরে অতীত তো আমাদের বলতেই হবে, অতীতের ওপর নির্ভর করেই তো বর্তমানের উপরে চিন্তা করেই ভবিষ্যৎ চিন্তা করতে হবে। আমরা যেভাবে দেশকে গড়ে তুলতে চাই, তবে ভবিষ্যতে যদি দেশকে গড়ে তুলতে চাই, এবং আমি এটা স্বীকার করি যে গণতান্ত্রিক অধিকারগুলো যদি ফিরিয়ে দিতে হয়, গণতান্ত্রিক অধিকারগুলো